দর্শক, স্বদেশ প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মনির জামান। আপনারা দেখছিলেন স্বদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন সমসাময়িক রাজনীতি। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের সকলের পরিচিত এবং বহুল জনপ্রিয় আমাদের প্রিয় শফিকুল আলম ভাই, যিনি এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি দর্শক তার কাছে চলে যাই এবং আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শফিকুল আলম ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ। ভালো আছি। আপনাকে নিয়ে নানা রকম মানুষের ভালোবাসা, উৎকণ্ঠাও আছে। সব মিলিয়ে আমরা আজকে আপনার মুখোমুখি হয়েছি। একদম সরাসরি যদি যাই, যে বর্তমান সময়ে খুব শিগগিরই কেউ কেউ বলছেন যে খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে বা অল্প কয়েকদিনের মধ্যে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আমরা আসলে একজন পলিটিক্যাল পার্টি লিডার একটা বক্তব্য করলেন, যেহেতু ওই মিটিংটার মধ্যে মিটিংটার আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি। আমাদের প্রেস রিলিজে কিন্তু এরকম কোনো কথা ছিল না। উনি একটা কথা বলেছেন, এখন দেখা যাক আমাদের চিফ অ্যাডভাইজার কি করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষোভের মাত্রাটা মনে হয় যে আপনার উপরই সবচেয়ে বেশি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার এবং ডক্টর ইউনূসের প্রতি, মানে আপনার উপর সবার খড়গটা বেশি, সাবেক সরকারি দলে যারা ছিল এবং এরপর ডক্টর ইউনূস। আমি সত্য কথা বলি, তাই সত্য শুনতে তো খারাপ লাগে। এতগুলো মানুষকে মারা হলো, খুন করা হলো, এতগুলো মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো। আপনি পুরোটা 15-16 বছরে কত লোককে আপনি গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, 3-3.5 হাজার লোককে আয়নাঘরে রেখে দিয়েছেন। এক একজন, কেউ কেউ তো বেরিয়েছে 8 বছর 9 বছর পরে অন্ধকার প্রকোষ্ঠেতে। সে দিন কখন আসতেছে, রাত কখন আসতেছে, তার কোনো ঠিক নাই। তারপরে আপনি শাপলায় ম্যাসাকার করলেন, আপনি মাওলানা সাঈদীর ভার্ডিকের সময় করলেন, আপনি 3-3টে ইলেকশন রিগিং করলেন। তারপরে লাস্টে আপনি জুলাই আগস্টে দেখেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, কোল্ড ব্লাডেড। এখন তো আমরা দেখছি যে কে অর্ডারটা দিয়েছে। এখন এই সত্যগুলো বললে অনেকে তো রাগ করেন। এখন সত্য তো নির্মম, সত্য খুবই কঠিন জিনিস, অনেকে নিতে পারেন না। আমি বলবো যে আপনারা সত্যটাকে অ্যাকসেপ্ট করেন, করে আপনারা এই যেটা সবাই বলছে, জাতি বলছে যে আপনারা ক্ষমা চান, সরি বলেন, আপনার অনুশোচনা, অন্তত আমরা তো কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখি না। তো এই কথাগুলো আমি বললে তখন এরা তাদের রাগ দেখান। এখন এই রাগগুলো তো সরি, দিস ইজ মানে ভেরি, এটা তো আমি কেন, অন্য কেউ যদি এই পজিশন আছে সেও একই কথাই বলতো। এটা তো সত্য, ধ্রুব সত্য, এটা বারবার বলছে। ইউএন এসছে, আমরাও কিন্তু ডেথ নিয়ে কাজ করার আগে পরে ইউএন এসে নিজেরা এসে বলছে যে 1400 জন মারা গেছে। কারা খুন করলো এই খুনগুলো নির্মমভাবে? আপনি আল জাজিরার ইয়েটা দেখেন, নাফিসা, হ্যাঁ, 18-19 বছর একটা মেয়ে, সে আসছে, শুনতে পাচ্ছে যে শেখ হাসিনা পলায়ন করবে, বা আজকের 5 তারিখে ওই শেষের দিন এসে ওকে পর্যন্ত খুন করা হয়েছে। ওর বাবা বলছেন, আপনি শুনেন আল জাজিরার ইয়েতে। এখন কি সত্য বললে মানুষের মধ্যে এই ধরনের আসেই, সত্যকে মেনে নেওয়া উচিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি মনে করেন? আমি জানি না, বাংলাদেশের জনগণ জানে। আমার মনে হয় না এত বড় খুন করে মডার্ন হিস্ট্রিতে কোনো পার্টি টিকে গেছে। আর আপনার তো খুন তো শুধুমাত্র জুলাই আগস্টে না, তো খুন করছে। তারপরে বড় কথা হচ্ছে হাজার হাজার ছেলে অন্ধ, ইনজুর্ড হয়েছে, তার মধ্যে কয়েকশো ছেলে চোখেই দেখতে পারে না। এটা তো জীবন্ত, এইগুলো উদাহরণ তো আমার আপনার পাশেই আছে। হাজার হাজার লাখ লাখ ছেলেকে মিথ্যা কেস দেওয়া হয়েছে। পুরো বিএনপির সাথে কথা বলেন, বিএনপি কালকেই তো মির্জা ফখরুল বলেন যে তাদের 1700 জন গুম হয়েছে। একটা দুইটা লোক তো না, 60 লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। তো এত কিছু করার পরে আপনি এই কাজগুলো করছেন কেন, করেছিলেন কেন? ভাবছেন যে এগুলো করে আমি ক্ষমতায় টিকতে পারবো, আমি সারা জীবন ক্ষমতায় থাকবো। পারলেন তো না। আপনি গুম করলেন 3-3.5 হাজার লোক, এক্সট্রা জুডিশিয়াল ক্রস ফায়ারে মারলেন 3,000-এর মতো লোক। তারপরে তো আপনার
কিছু হলে আপনি চিফ জাস্টিসকে আপনি পিটিয়ে মেরে তাকে আপনি বের করে দিয়েছেন। কে নাই কে নাই, মানে তার যারা হয় নাই, যারাই তার মুখে একটু কথা বলেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা একটু শেখ মুজিব নিয়ে একটু কটূক্তি করেছেন, তার 7 বছর 14 বছর জেল হয়ে গেছে। কি ভয়ঙ্কর একটা মানে রাজত্ব কায়েম করেছিলেন। তো সেই জায়গায় মানুষ তাদেরকে সরিয়েছে। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আমি জানি না, বাট আমাদের গভর্নমেন্ট তো তাদের অ্যাক্টিভিটিস ব্যান করেছে, বলেছে যে যতদিন না তাদের বিচারগুলো হচ্ছে ততদিন এই ব্যান থাকবে। আওয়ামী লীগ নিয়ে নাশকতার কথা বলা হচ্ছে যে আগামী কয়েকটা দিন তারা গোপন এবং নীল নকশা আঁকছেন। এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো বলতে পারবেন, বাট আমাদের মধ্যে তো রেডিনেস আছে, আমরা প্রিপেয়ার্ড। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট প্রিপেয়ার্ড, তারা এখনও যথেষ্ট কনফিডেন্ট, যে কোনো সিচুয়েশন আমরা ট্যাকেল করতে পারবো। একটা রিউমার ছড়িয়েছে যে দ্রুতই নাকি জাতীয় সরকার গঠনের দিকে যেতে পারে। আমি এই বিষয়ে জানি না, সরি। সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক আসলে কেমন? আমি তো খারাপ কিছু দেখি না। সেনাবাহিনী এখনো মাঠে আছে, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা সাহায্য করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আপনি গোপালগঞ্জে দেখেন এই যে এনসিপি লিডারদেরকে কিভাবে আপনি হাজার হাজার ছেলে ইয়েরা পতিত স্বৈরাচারের সমর্থকরা অ্যাটাক করেছিল, তখন সেনাবাহিনী এবং মিলে তাদেরকে তো এই সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে এনেছে। সেনাবাহিনী খুবই ভাইটাল রোল প্লে করছে, খুবই কমেন্ডেবল, মানে প্রেইজ ওর্দি কাজ করছে তারা। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হঠাৎ কেন আমাদের আলোচনার বাইরে? হঠাৎ করে ওনাকে নিয়ে আর কোনো ওরকম? না, উনি তো ব্যস্ত আছেন, উনি কাজের মধ্যেই তো আছেন। উনি এই যে আমাদের এখন ইউএস এর সাথে ট্যারিফ টক্স আছে, ওইখানে উনি একজন ইম্পর্টেন্ট মেম্বার, সেই টক্সে উনি আছেন। উনি শেখ বশিরউদ্দিন লিড করছেন, উনি তার সাথে আছেন। উনি তো বড় একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ছিলেন, ইউএনএ আংটার্ডে ছিলেন। তো উনি এই ট্যারিফ টক্সগুলো খুব ভালো জানেন। ট্রেড নেগোসিয়েশনে ওনার খুবই যথেষ্ট স্ট্রেংথ আছে, উনি জানেন কিভাবে করতে হয়। তো আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো উনি এইখানে আমাদেরকে হেল্প করছেন। জুলাই সনদ ভবিষ্যৎটা কিভাবে? জুলাই সনদ নিয়ে তো পলিটিক্যাল পার্টি আর কনসেনসাস কমিশন কাজ করছে। আপনি একটা খসড়া দেখেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দেওয়া হয়েছে, এখন সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আমরা আশা করছি যে একটা পজিটিভ আউটকাম হবে, এইটুকু আমি বলতে পারি। এখনও অনেক জিনিস হচ্ছে যে পুরো জিনিসটা আসলে সবার মধ্যে যখন এটা নিয়ে এক ধরনের কথাবার্তা পুরোপুরি না হওয়া পর্যন্ত আসলে কমেন্ট করাটা ঠিক না। হোক, আমরা আশাবাদী যে এটা একটা পজিটিভ আউটকাম হবে। মাঠে একটা কথা ছিল যে গত 28 জুলাই আসবার কথা ছিল তারেক রহমানের, দেশে ফেরবার কথা। এটা তো বিএনপির, এটা তো পার্টির বিষয়, এটা তারেক রহমানের নিজস্ব বিষয়, বিএনপির পার্টির বিষয়। হ্যাঁ, ওনারা ডিসাইড করবেন উনি কখন আসবেন, এটা ওনাদের পুরো একান্তই ওনাদের বিষয়। ওনার কি সেফটি অ্যান্ড সিকিউরিটির কোনো? আমাদেরকে এই কাছে যদি বলেন যে ওনার সেফটি সিকিউরিটি যদি চান, উনি যদি আসেন, অবশ্যই ওনার সম্পূর্ণ সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা হবে। এটা এত সত্য যে উনি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি নেতা, তো অবশ্যই ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা তো আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই করা হবে। রিজার্ভ কমছে, অর্থনীতি চাপের মুখে, কি মনে করেন নাকি আগের থেকে আসলে? রিজার্ভ কমছে কেউ বলছে, রিজার্ভ তো আরো বাড়ছে। আমার মনে হয় এটা আপনার ইয়েটা রিডিংটা ভুল। রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভ বাড়ছে এই ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট যে আমরা গত বছর রেকর্ড পরিমাণ আমরা পে করেছি, দেনা পরিশোধ করি, তারপরে রিজার্ভ বাড়ছে এবং খুব ভালো পরিমাণ বাড়ছে। আমাদের কয়েক বছরের মধ্যে এই প্রথম আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখন পজিটিভ একটা ব্যালেন্সে আছে। হ্যাঁ, এবং আমাদের টাকা অ্যাপ্রিসিয়েট করছে ডলারের এগেনস্টে। আপনি আগে ডলারের এগেনস্টে টাকা আপনি দেখতেন সবসময় টাকা আপনার মান হারাতো, সেই জায়গায় টাকা অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো একটা বড়, এটা ইটস এ সাইন অফ বাংলাদেশের ইকোনমির যে স্ট্রেংথটা, এটা যে একটা বেটার জায়গায় যাচ্ছে, ইটস অ্যান ইন্ডিকেশন। এটা আমরা দেখছি যে সব দিক দিয়েই আমাদের ইকোনমিক যেভাবে কামব্যাক করেছে সেটার রিফ্লেকশনটা এখানে আসছে। এবং তারই একটা বড় জিনিস হচ্ছে রিজার্ভ বাড়া। রিজার্ভ দেখেন বাড়ছে। আপনি গত বছর এই সময় আমরা গভর্নমেন্ট অলমোস্ট ব্যাংক্রাফট ছিল,
আমরা নেওয়ার পরে প্রথম 2 মাস আমাদের স্ট্রাগল করতে হয়েছে, ভয়ঙ্কর রকমের স্ট্রাগল। এমন হয় যে আমরা ফার্টিলাইজারের টাকা দিতে পারছি না, আমরা বিদ্যুতের আদানির টাকা দিতে পারছি না, আমরা গম কিনবো, সেই গম কেনার টাকা দিতে পারছি না। সেই জায়গায় এসে আমাদের এখন কোনো কিছুর কোনো অসুবিধা নেই। আপনি কালকে 5 লক্ষ টন গম আনবেন, এই কোনো বিষয় না। আমরা একদিনে আদানির মিলিয়ন ডলার 436 মিলিয়ন ডলার আমরা একদিনে পে করেছি। তারপরে আপনার শেভরনের পুরো টাকা যেটা ডিউ ছিল পুরো একদিনে পে করা হয়েছে। এগুলো কেন আমরা করতে পেরেছি? কারণ আমাদের ইকোনমি সেই সক্ষমতা অর্জন করেছে। 1 বছরে আমরা যেই মেজারগুলো নিয়েছিলাম তাতে বাংলাদেশের ইকোনমি একটা কামব্যাক করেছে, সেই আগের একটা বেটার জায়গায় এসছে, এবং এর ফলে এখন পুরো বিশ্বে সবার অ্যাটেনশন আমাদের দিকে। কালকে আপনি দেখেন হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক্সটাইল কোম্পানিজ। তারা হচ্ছে জাপানের ইউনিক্লো আছে, যেটা জাপানের লার্জেস্ট ফ্যাশন রিটেইলার, তাদেরকে তারা এরা মেন সাপ্লায়ার। তারা বলছে যে বাংলাদেশে তারা $250 মিলিয়ন ইনভেস্ট করবে। এটা যে কোনো চাইনিজ ইনভেস্টরের মধ্যে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট। তো এই যে এগুলো কেন, তারা দেখছে যে বাংলাদেশের ইকোনমি বেটার জায়গায় যাচ্ছে। এই বিদেশি কেউ বলবার চেষ্টা করছেন এই সরকার যতটা অন্যান্য কিছু বুঝেন, অনেক বিষয়ে অভিজ্ঞ থাকলেও সরকার পরিচালনায় বা সরকার পরিচালনার ক্ষেত্রে ততটা অভিজ্ঞ নন। বিশেষ করে এনজিও বলা হচ্ছে তারা এনজিও বুঝলেও এটা বুঝেন না, কেউ এটা বলছেন। এটা যারা বলছেন তারা নিজেরাই আসলে কি বলতে চাচ্ছেন জানেন না। তারা কি রিসার্চ করে দেখেছেন এখানে এনজিও কর্মী কয়জন আছেন? আপনি বলেন তো কয়জন এনজিও কর্মী আছেন আমাদের এখানে? খুবই নগণ্য, নাই 1-2 জন, 4 জনের মতো। তা আউট অফ 25 জন কাউন্সিল অফ অ্যাডভাইজারিতে আপনার 24-25 জন আছেন, তার মধ্যে 4 জন আছেন ইয়েতে। এটা খুবই একটা কম্পিটেন্ট একটা কাউন্সিল অফ অ্যাডভাইজার। হ্যাঁ, যারা বলছেন তারা সুনির্দিষ্ট কথা বলেন। একটা বলতে হয় এরা তো এনজিওগ্রাম হয়ে গেছে, এগুলা হলো বলার জন্য। আমরা কোথায় ফেল করছি আপনি আমাকে পয়েন্ট আউট করেন, আমরা এই জায়গাটা ফেল করছি। বা ইকোনমি আমাদের, আপনি সরকারের বড় কাজ কি? ইকোনমিকে ঠিক করা, ঠিক না? ইকোনমি ঠিক করলে তো আপনার জব তৈরি হবে, ইকোনমি ঠিক করলে আপনার যে এটা প্রাইভেট কোম্পানি আপনি ভালো থাকবেন, আপনি আরো নতুন রিক্রুট করতে পারবেন। হ্যাঁ, ইকোনমি ঠিক আছে বলে দেখেন আপনি জিনিসপত্রের দাম কমছে। মুদ্রাস্ফীতি আগে খাদ্য মূল্যস্ফীতি 14% বেড়ে গিয়েছিল গত বছর, এখন সেটা 7.5%। তো এগুলো তো কি, এটা হলো একটা গভর্নমেন্ট যে মেজারগুলো নিচ্ছে, গভর্নমেন্টের একটা কাজেরই তো বহিঃপ্রকাশ। গভর্নমেন্ট এই কাজটা করছে, খুব সিরিয়াসলি করছে এবং খুব ভালোভাবে করছে, সেটারই তো রিফ্লেকশন হচ্ছে ইনফ্লেশন করছে। এবং আমরা আশাবাদী এটা একদম 5-6 নেমে আসবে ইনশাল্লাহ আগামী 6-7 মাস 1 বছরের মধ্যে। কেউ বলবার চেষ্টা করছেন নির্বাচিত সরকার না থাকবার ফলে বা না থাকায় বিদেশি বিনিয়োগ কমছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটাকে সমাধান করা যাচ্ছে না, সীমান্ত হত্যা বন্ধ করা যাচ্ছে না। কিন্তু আমরা দেখি এর উল্টোটা। তাদের ব্যাপারে কি বলবেন? আপনি যদি রোহিঙ্গা ক্রাইসিসে আসেন, হাসিনা তো নিজেদেরকে বলতো যে তারা নির্বাচিত সরকার, ঠিক না? তা হাসিনা কি এমন রোহিঙ্গা ক্রাইসিসে সে কি করতে পেরেছে? সে তো নিজেকে নির্বাচিত সরকার বলতো না। আমরা তো মনে করি না যে একটা নির্বাচনও ঠিক হয়েছে, সবগুলোই হচ্ছে চুরিচামারি হয়েছে, ঠিক আছে? কিন্তু সে তো বাইরে দেখাতো যে আমি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। তো সে কি রোহিঙ্গা ক্রাইসিসের কিছু করতে পেরেছে? তার তো 2017 থেকে 2024, হ্যাঁ, 7 বছরের বেশি সময় 7 বছর সময় সে পেয়েছে রোহিঙ্গা ক্রাইসিসের, কই কিছু তো করতে পারে নাই সে। তো যেটা হয়েছে যে 7 বছর 6 বছর পেয়েছে, সেই জায়গায় আপনারা আমাদের দেখেন, আমরা মায়ানমারের সাথে আমরা মিনিংফুল এঙ্গেজমেন্ট হয়েছে, আমাদের আরাকান আর্মির সাথেও আমাদের এক ধরনের কথাবার্তা হচ্ছে, এটা আনঅফিশিয়ালি। এবং আমরা চাচ্ছি, এবং আরাকান ফর দি ফার্স্ট টাইম মায়ানমার কর্তৃপক্ষ বলেছে যে আমরা যে লিস্টটা তাদেরকে দিয়েছিলাম, যে 8 লক্ষ রোহিঙ্গা একটা লিস্ট আমরা দিয়েছিলাম, তার মধ্যে তারা বলছে যে 1,80,000 জনকে তারা মনে করবে যে তারা ফিট, তারা মানে রিটার্ন করার যোগ্য আর কি।
এইটা এই পর্যন্ত কি এটা হয়েছে? এই প্রথমবারের মতো এটা বললো, এবং তারা এদেরকে রোহিঙ্গা শব্দটা বলছে। ওরাদের তো সবসময় ওরা বলতো যে ওরা রোহিঙ্গা না, ওরা বাঙালি, বাংলাদেশি, ফলে এরা মনে করতে তাদের উচিত বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া। তো এইখানে তো হয়েছে, তো সে তাদেরকে রোহিঙ্গা অ্যাকসেপ্ট করছে, তো এটা তো আমাদের সাফল্য। বাট আমরা যতক্ষণ না তাদেরকে তাদের দেশে পাঠাতে পারছি, ততক্ষণ আমরা পর্যন্ত আমরা মনে করি না যে আমরা পুরোপুরি সফল হয়েছি। আমাদের চেষ্টাটা আছে, প্রফেসর ইউনূসের যথেষ্ট চেষ্টা করছেন, এবং তার অনুরোধে ইউনাইটেড নেশন এই বছরের সেপ্টেম্বরে একটা বড় একটা রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় সম্মেলন করছেন। হ্যাঁ, এই সম্মেলনে আমরা আশা করছি 170টা দেশ পার্টিসিপেট করবে। আর আর যেটা বললেন যে কি কোনটার জন্য বললেন, বিদেশি বিনিয়োগ, আপনি এই বছরের ফার্স্ট কোয়ার্টারে দেখেন এই বছরে যত বিনিয়োগ এসছে সেটা গত 2 বছর গত একই সময় গত বছরের থেকে দ্বিগুণ। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যান্য যদি বিনিয়োগ দেখেন, এই যে আমি কালকে হান্ডার কথা বললাম, আমাদের বিনিয়োগের যে পরিবেশটা আগে তৈরি করতে হয় তারপরে আসে, আমরা পরিবেশটা অলমোস্ট আমরা তৈরি করে ফেলেছি, এখন আসা শুরু হবে। এবং এটা আমি মনে করি পরবর্তী যে গভর্নমেন্ট আসে তখন দেখবেন যে প্রচুর এসে পড়েছে, বিকজ আমরা সেই গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করেছি গত 1 বছরে। জনগণের মধ্যে একটা ব্যাপক মানে বড় একটা অংশ না হলেও একটা মানে খুব তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তারা চায় যে গভর্নমেন্ট থাকুক আরো বেশি দিন। না, আমরা তাদের ইচ্ছাকে দাম দেই, তারা তাদের ইচ্ছাকে স্যালুট জানাই, বাট আমাদের গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার তার সীমাটা জানিয়ে দিয়েছেন যে উনি এর বেশি থাকবেন না। উনি বলেছেন যে 2টা সময়ের কথা বলেছেন, একটা হচ্ছে এপ্রিল আর একটা হলো ফেব্রুয়ারি। যদি দেখা যায় যে উনি বলেছেন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে যে এপ্রিলের 15 তারিখের মধ্যে ইলেকশন হবে, আর উনি বলছেন তারপরে আমরা লন্ডনে যে বিএনপির সাথে আমাদের একটা কথা হয়েছে, তারপরে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো ঠিকমতো হয়ে যায়, যদি অন্যান্য ট্রায়ালগুলোরও যথেষ্ট প্রোগ্রেস হয়, তাহলে ইলেকশন ফেব্রুয়ারিতেও হতে পারে। আপনার কি জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শেষ করে যেতে পারবেন? জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া খুব আমাদের একটা বড় একটা দায়িত্ব, সে কাজ আমরা করছি। আপনি জানেন বাংলাদেশে বিচার প্রক্রিয়া করা অনেক মানে সময়সাধ্য বিষয়, সময়ে খুব যে দ্রুত এমন কিছু এগুলো ইচ্ছা করলেও আপনি দ্রুত করতে পারবেন না। তো এই কাজগুলো করার জন্য আমরা যথেষ্ট এক্সপেডাইট করার চেষ্টা করছি, গভর্নমেন্ট করছে, এবং এর ফলে আপনি দেখেন 15টার কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। 15টা জুলাইয়ের 15টা খুনের উপরে করছে। শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, তারপরে হচ্ছে শেখ হাসিনার এগেনস্টে চার্জশিট হয়েছে, তার ট্রায়ালও শুরু হওয়ার পর, এবং গত বছর শেখ হাসিনার শেষ সময়ে যিনি আইজিপি ছিলেন তিনি বলেছেন যে তিনি রাজসাক্ষী হবেন এতে, এবং তার তরফ থেকে এটা উনি স্বেচ্ছায় বলেছেন, এবং আমরা যথেষ্ট প্রোগ্রেস দেখছি। আমরা মনে করি সামনে আরো প্রোগ্রেস হবে। বিএনপি, এনসিপি, জামাত এদের মানে বিরোধিতা লেগে আছে, বা তাদের এই বিরোধিতা সরকারকে কতটা বেকায়দায় ফেলছে? সোফার তো আমরা কোনো বেকায়দায় ফেলেনি, বাট আমি মনে করি যে সব পলিটিক্যাল পার্টি তো এক কথা বলবে না। আপনি যদি এক পলিটিক্যাল পার্টি হন আর আমি যদি আর এক পলিটিক্যাল পার্টি, আমরা কি একই কথা বলবো? আমরা তো এক কথা বলবো না। তো ওনারাও একই, মানে এনসিপি তো তার কথা বলছে, বিএনপি তার কথা বলছে, তারপরে জামাত তার কথা, যে যার উইকনেস পেলে সেই উইকনেসকে বলছে, বড় করে বলছে। এটা পলিটিক্সের নিয়মটাই, এটা পৃথিবীতেই এটা। এখন আপনি কি মনে করেন যে সে তার কথা, আপনি কেউ যদি আজকে এনসিপির একটা উইকনেস পায়, সে কি এটা জোরে সোরে বলবে না, ছেড়ে দিবে? পলিটিক্সে এটা হয় না তো। আবার ঠিক যদি এনসিপি যদি বিএনপির একটা বড় উইকনেস পায়, সে এটা ঢোল ঢাল পিটিয়ে বলবে না। এই জিনিসটা, এটার মধ্যে কোনো, আমরা বলবো যে এই পুরো ডিবেটটা যেন সিভিল হয়, শান্তিপূর্ণভাবে হয়। আপনি অবশ্যই আমার উইকনেস পাইলে আপনি ধরিয়ে দিবেন, আমিও আপনার উইকনেস পাইলে ধরিয়ে দিব বা বলবো এটা নিয়ে। জনগণ ডিসাইড করবে কোনটা বেটার পলিটিক্যাল পার্টি, ঠিক না? এবং এটাই তো ডেমোক্রেসির বিউটি, এটাই ডেমোক্রেসির মানে সবচেয়ে ভালো দিক। এই জায়গাটাই আমরা দেখতে চাই, যেন যাই হোক বিষয়টা যেন কথার মধ্যেই থাকে, শান্তিপূর্ণ থাকে, এটা যেন ভায়োলেন্স তৈরি না করে। তো সোফার আমরা মনে করি যে
তিনটা পার্টি যথেষ্ট ভালো বিহেভ করছেন এবং দে আর ডুইং গুড। কেউ কেউ বলার চেষ্টা করেন এনসিপি সরকারের পার্টি। কিভাবে আপনি, আমি তো জানি না কিভাবে আপনি বলবেন যে সরকারের পার্টি। একইভাবে অনেকেও তো বলে আমরা বিএনপির পার্টি, আবার কেউ বলে আমাদের মধ্যে জামাতের লোক সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন আপনি তো এটা দেখবেন যে আমার কোন ডিসিশনটা আপনি বিএনপির পক্ষে গেল না জামাতের পক্ষে গেল না এনসিপির পক্ষে, আপনি তো এটা দেখে আপনি বলবেন, ঠিক না? তাই মানুষ হচ্ছে যে যেহেতু দুজন ছাত্র নেতা আমাদের এই ক্যাবিনেটে আছেন, ওইটা দেখে অনেকে মনে করেন যে এটা জামাতের পার্টি হয়ে গেছে, এই এনসিপির গভর্নমেন্ট হয়ে গেছে। বাট তারা কি এমন কোনো কাজ করছেন যেটা এনসিপিকে হেল্প করছে? আমি তো দেখি না। তো আমি মনে করি এগুলো মানে মানুষ কথা বলতে পছন্দ করে, অনেক ধরনের কথা হয়, আমি ওইভাবেই নিচ্ছি এটাকে। পারস্পরিক বিপরীত দুটি শক্তি চীন এবং আমেরিকা, বাংলাদেশ এক্ষেত্রে কতটা ব্যালেন্স করতে পারবে? না, আমাদের ফরেন পলিসির একটা অন্যতম দিক ছিল প্রফেসর ইউনূস যখন উনি দায়িত্ব নিলেন, তারপরে একটা অন্যতম দিক ছিল যে আমাদের ফরেন পলিসিতে আমরা একমুখিতা আমরা থেকে সরে এসেছি। আপনারা জানেন আগের গভর্নমেন্ট একটা দেশের প্রক্সি ছিল। হ্যাঁ, একটা দেশকে সে ব্লাইন্ডলি ওই দেশই ডিকটেট করতো তার ফরেন পলিসি কি হবে, কার সাথে সে কি সম্পর্ক তৈরি করবে। আমরা এটা শুনেছি যে এই পুরো ডিকটেটেশনটা ওইখান থেকে আসতো। সেই জায়গাতে সরে এসে প্রফেসর ইউনূস যেটা করছেন সেটা হচ্ছে যে উনি প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করছেন, যে না আমরা এমন একটা দেশ হব আমাদের জন্য সবাই বন্ধু, আমাদের চায়নাও আমাদের বন্ধু, ইউএসও আমাদের বন্ধু। সোফার আপনি এমন কোনো দেখেছেন যে আমি একদম অতিরিক্ত প্রো চায়না হয়ে গেছি বা অতিরিক্ত প্রো আমেরিকা হয়ে গেছি বা অতিরিক্ত প্রো ইউরোপ বা প্রো ইন্ডিয়া? আমাদের হচ্ছে যে সবাই আমাদের বন্ধু, বাট আমার স্বার্থটা সবচেয়ে আগে। আমার যেখানে স্বার্থ আছে সেই জায়গায় জিনিসটা আমি প্রথমে দেখব, তারপরে যে আমার বন্ধুত্ব, আমার স্বার্থটা বিকিয়ে আমি কোনো ধরনের বন্ধুত্ব বা কারো আমি যেটা আমি আগের গভর্নমেন্ট দিয়েছি, আগের গভর্নমেন্টের আমরা দেখেছি না তারা কার দালাল ছিলেন। কেউ কেউ বলছেন যে তলে তলে আসলে এই এই সরকারও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আসলে কি আগানো গেল? তলে তলে কি আর বাইরে টাইরে কি, আমরা বলছি তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই, সেটা ইন্ডিয়া, ইউএসএ, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, সবার সাথে, পাকিস্তান, আমরা সবার সাথে আমাদের একটা এই প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা বড় একটা ইস্যু হচ্ছে যে উনি সার্কের রিভাইভালটা চাচ্ছেন, সার্ককে আবার রিভাইভ করতে চাচ্ছেন। এই সার্কের রিভাইভালের জন্য উনি দেখেন পুরো সাউথ এশিয়ান লিডারদের সাথে অনেকবার বসেছেন উনি, এটা চাচ্ছেন। এটা হলে সবার মধ্যে এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি হয়, সবার সাথে এক ধরনের মিউচুয়াল রেসপেক্ট, যেটা আমি আপনাকে মর্যাদা ভাবে দেখছি, মর্যাদার সাথে দেখছি, আপনি আমাদেরকে মর্যাদার সাথে সেইটা সম্পর্ক, এবং ন্যায্যতা, এমন একটা সম্পর্ক যে না আনইকুয়াল যাতে না হয়, যে আমি আপনাকে বেশি দিয়ে দিলাম আপনি আমার থেকে নিয়েই যাচ্ছেন আর আমি কিছু পাচ্ছি না, তা যেন না হয়, একটা ন্যায্যতার সম্পর্ক হয়। সেই জায়গায় আমাদের সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ার সাথেও আমরা মর্যাদা এবং ন্যায্যতার সম্পর্ক চাই, এবং সেটার জন্যই আমরা কোনো ধরনের ওই আগের সেই একমুখিতা এই ধরনের সম্পর্ক, এটা এটা ঠিক না, এটা আমরা ওই চাইও না। আমরা চাই তার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের সবচাইতে ভালো সম্পর্ক হোক, যেহেতু তারা আমার নেইবার, বাট সেটা অবশ্যই মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, কেউ কেউ বলছেন যে বাহিরে তারা একটা বাম ধারা ভাব প্রকাশ করে কিন্তু ভিতরে তারা ডানপন্থী। আমাদের একটা ল দেখি, আমরা তো অনেকগুলো অর্ডিন্যান্স পাশ করলাম, ঠিক না? একটা গভর্নমেন্টকে আপনি কিভাবে বুঝবেন সে ডানপন্থী না বামপন্থী? কিভাবে বুঝবেন? সে তার কিছু ল পাশ করে, ঠিক না? একটা নতুন আইন পাশ করে সে ওই দেশটাকে ওই দিকে নিয়ে যায়। আমরা কি কোনো ডানপন্থী ল পাশ করেছি বা বামপন্থী ল পাশ করেছি? আমরা আমাদের কাজগুলো ভালো করার চেষ্টা করছি। আমরা এমন কোনো পলিসি নিয়েছি যের ফলে দেশে ডানপন্থীর বন্যা বয়ে যাচ্ছে বা বামপন্থীকে আমরা খুব করছি? আমরা যা নিচ্ছি যেটা জনগণের মঙ্গল, বাংলাদেশের সোসাইটির মঙ্গল, সেই কাজগুলোই করা হচ্ছে, এবং সেটা এটা জেনে যে সবার যাতে হিউম্যান রাইটস অক্ষুণ্ণ থাকে, কারো হিউম্যান রাইটসকে আমি কার্ভ করে
পদদলিত করে যেন কোনো এই, আমরা চাই সবাই সম্মানের সাথে থাকুক, সবারই হিউম্যান রাইটসটা আপহোল্ড থাকুক, সেই জায়গাটা আমরা চাচ্ছি। কেউ সবাই যেন মনে করেন সবাই সমান। আর এমন কোনো ল করা হয় না এই দেশে এই সময়ে যেটা কেউ বলবে যে আমরা ডানপন্থী, অনেকে ইসলামিস্ট বলে বা ইসলাম এই ইসলামিস্টদেরকে আমরা ফেভার করে একটা ল করছি। আপনি বলেন যে এই লটা করেছে, আপনি বলেন আছে? এরকম তো কিছু দেখা যায় না। তাহলে আপনি কিভাবে বলেন? একটা যখন কথা বলবেন তখন তো পিছনে আপনি এভিডেন্স নিয়ে আসতে হবে। আপনি আমাকে যখন অ্যাকুইজ করবেন যে না আপনি এইটা, হ্যাঁ, আপনি আমাকে তো অ্যাকুইজ করতে হলে আপনি আমারে বলে শফিক সাহেব মোল্লা হয়ে গেছেন, হ্যাঁ, হুজুর ইয়ে হয়ে গেছেন, খুব পায়াস মুসলিম হয়ে গেছেন। তো পায়াস মুসলিমের তো কিছু নির্দেশন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারপরে রোজা রাখছেন, বা কোনো ধর্মীয় গ্রুপের সাথে মিশে চিল্লায় তাবলিগে যদি করেন তাবলিগে যাচ্ছেন, বা টাকা পয়সা থাকলে হজ করতেছেন অনেকবার। এগুলো তো এভাবে তো মানুষ বুঝে যে না আপনি এক ধরনের ধার্মিক মুসলিম হয়েছেন। তো এইটা না দেখে আপনি আগেই বলে ফেললেন কি শফিক সাহেব এটা হয়েছে। আপনি তো আগে দেখবেন আমি কি হয়েছি, ঠিক না? আমার প্রথম হলো আমার বৃক্ষ তোমার নাম কি, গুণে পরিচয় বা কাজে পরিচয়, তাই না? আপনি বৃক্ষ কি ফল, ফলে পরিচয়, কি ফলটা দিচ্ছে, আমি আমার ফলটা হচ্ছে কি আইনটা আমি করলাম, আমার আইনটা কি, আপনি কোন আইন আমি করলাম যেটা বাংলাদেশের ডানপন্থীদের কে মানে উত্থিত করেছে। আমরা একেবারে শেষের দিকে আর কয়েকটা বিষয়, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে পাকিস্তানের সাথে বর্তমান সরকারের ব্যাপক ঘনিষ্ঠতা। পাকিস্তানের সাথে আমরা তো প্রফেসর ইউনূসের, আমি একটু আগেই বললাম যে আমরা সার্কে রিভাইভাল চাই। সার্কভুক্ত প্রত্যেকটা দেশের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, সেটা শ্রীলঙ্কা হোক, নেপাল হোক, ভুটান হোক, এটা মালদ্বীপ হোক, এদের সমস্ত লিডারের সাথে প্রফেসর ইউনূস মিট করেছেন, পাকিস্তানের সাথেও মিট হয়েছে। পাকিস্তানের সাথে আগের গভর্নমেন্ট একটা বৈরী সম্পর্ক তৈরি করেছিল। আমরা কারোর সাথে বৈরী সম্পর্ক তৈরি, আমরা নর্মাল একটা সম্পর্ক করতে চাই। এই নর্মাল সম্পর্কটাকেই অনেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন যে এটা পাকিস্তান একটা নর্মাল, একটা সাউথ এশিয়ার একটা বড় একটা কান্ট্রি, তার সাথে আমার ট্রেডের সম্পর্ক আছে, হ্যাঁ, তার সাথে আমার একটা হিস্টোরিক্যাল কিছু কানেকশন আছে। তা আমি তো তার সাথে ভালো সম্পর্ক করতেই পারি, এটা কি অন্যায়? কি ঠিক না? আমি আমার সাউথ এশিয়ায় প্রফেসর ইউনূসের পলিসি হচ্ছে যে সার্কভুক্ত সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে, এবং ওদেরকে নিয়ে আমরা আবার সার্ককে আবার পুনরুজ্জীবিত করব। তো সেই আলোকে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আমরা করার চেষ্টা করছি। একেবারে শেষের দিকে প্রেস সেক্রেটারি ও মাঠের গণমাধ্যম কর্মীর মধ্যে তফাৎ আপনি কেমন দেখেন? মাঠের গণমাধ্যমের একটা জিনিস কি, ওই পারে থাকলে তো অনেক ধারণা করে নেয় যে গভর্নমেন্ট বুঝি এই কেউ করতে যাচ্ছে বা এই, আর এই পেরে এসে আমি দেখতেছি আসলে গভর্নমেন্ট অ্যাকচুয়াল কাজগুলো কিভাবে করে, ঠিক না? আমরা কাজগুলো কিভাবে হয়। বাইরে থাকলে হয় কি, একটা সাংবাদিকের জন্য এক ধরনের ধোঁয়াশা থাকে, সে খুব ভালো মতো বুঝতে পারে না একটা গভর্নমেন্ট আসলে কিভাবে কাজ করে, বা আপনি তখন ওইখান থেকে গালি দেওয়াটা খুব সহজ। আপনি ওই পারে যে এই গভর্নমেন্ট কোনো কাজের না, এটা পারে না, ওইটা পারে না, এইটা উচিত, ওইটা উচিত। হ্যাঁ, এটা তো জনগণের মাত্র এই কথাটা বলবেই, বিকজ দ্যাট ইজ হাউ মানে আপনাকে দেখে সবাই এইভাবে। মানে আপনি মানে জনগণ তো কন্টিনিউয়াসলি আপনাকে জাজ করবে, এটাই নিয়ম। গভর্নমেন্ট মাত্রই তার জনগণ তাকে জাজ করবে, এটা 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 অন্যায় কিছু না। কিন্তু কথা হচ্ছে যে ওই পারে থাকলে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে কি পারে কি পারে না, গভর্নমেন্টের কাজ কি, এই বিষয়ে এক ধরনের অন্ধত্ব থাকে, পুরোপুরি জানা থাকে না। না জানা থাকলে ফলে অনেক সময় রংলি অনেক কিছু ভাবে যে গভর্নমেন্ট তো এটা করা উচিত, কেন করলো না। আমি এখন বুঝতেছি কেন এটা করতে পারলো না, যেহেতু আমি এখন গভর্নমেন্টে আছি। হ্যাঁ, হ্যাঁ, বাট আমাদের ফেইলুর আছে, আমাদের উইকনেস আছে, আমাদের অনেক ভালো করার রেকর্ডও আছে গত 1 বছরে। আমরা মনে করি যে আমরা যথেষ্ট মানে ভালোবাসা পেয়েছি এর মধ্যে। অনেকেই বলেন যে আপনারা ভিতরে ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেন, কিন্তু সেগুলির আপনারা খুব বেশি প্রচারে মনোযোগ নাই। না, আমরা প্রচার করেছি তো, যেগুলো করার দরকার আমরা প্রত্যেকটাই করছি। আপনি দেখেন কদিন আগে এই যে
প্রাইমারি স্কুলের ৬২,০০০ টিচারের জন্য তারা অনেক বছর ধরে আন্দোলন করছেন গ্রেডে। আমরা গ্রেডটা হয়ে গেছে ৬২,০০০ টিচার, প্লাস অনেক স্কুলে হেডমাস্টারই নাই। একটা স্কুলে যদি প্রাইমারি স্কুলে হেডমাস্টার না থাকে তাহলে ওইখানে কি পড়ালেখা হয় ঠিক মতো? খুব দ্রুত প্রফেসর ইউনূস বলেছেন যে ৬,৫০০ স্কুল টিচার খুব দ্রুত নিতে হবে। হ্যাঁ, সেটা নিচ্ছি। বা আপনি অন্যান্য যে কোনো প্রত্যেকটা মিনিস্ট্রি ধরেন, প্রত্যেকটা মিনিস্ট্রিতেই গভর্নমেন্টের ভালো ভালো কাজ আছে, সে কাজগুলো আপনারাই করেন, আমরা অত বেশি বলার দরকার নাই। বাট আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েশনটা আছে, যারা বুঝদার লোক তারা এই অ্যাপ্রিসিয়েশনটা করছেন বা সামনে আমরা মনে করি আরও করবেন। সব শেষের দিকে একটা বিষয়, সেটা হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা জাতির বিবেক বলে পরিচিত ছিল, সেই সমস্ত গণমাধ্যম কর্মী যারা জাতির ক্রান্তি লগ্নে পাশে দাঁড়ায়নি, কিন্তু এখনো তারা কাজ করে যাচ্ছেন। এটা কি উদারতা নাকি আমাদের দুর্বলতা? যারা জাতির বিবেক হিসেবে পরিচিত যে সমস্ত গণমাধ্যম কর্মী ছিল, যারা সরকারকে অন্ধভাবে সমর্থন করেছিল সমালোচনার পরিবর্তে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। না, এটা তো আইন বুঝবে, আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়গুলো বুঝবে। কেউ কোনো সাংবাদিকতাও তো আইন দ্বারা একটা নিয়ন্ত্রিত একটা প্রফেশন, ঠিক না? আপনি সব ইচ্ছা করলেই তো সব কিছু লিখতে পারেন না। আবার আপনি ইচ্ছা করলেই একজন গণহত্যা করছে বা হত্যাযোগ্য আপনি তাকে সাপোর্ট করতে পারেন না। তো এরা যারা যে সমস্ত সাংবাদিক তাদের রোল ভালো মতো প্লে করতে পারেনি, বা যাদের আমরা বলছি, অনেকে বলছে যে তাদের হাতে রক্ত আছে, বা তারা ব্লাইন্ডলি সাপোর্ট দিয়েছে বা গভর্নমেন্টকে আরও ইনসাইট করেছে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, বা এই বড় কার্নেজে এক ধরনের মদত জুগিয়েছে, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেখবেন। তারা যদি মনে করেন যে তাদের কাছে অ্যাডুকুয়েট এভিডেন্স আছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেগুলো ওনারা কাজ করবেন। আমাদের তরফ থেকে আমরা চাই যে বাংলাদেশে সবাই, যেই কোনো সাংবাদিক হোক, তার যে কোনো পার্টি অ্যাফিলিয়েশনেই থাকুক না কেন, সেই জন্য জার্নালিজম ঠিক মতো করতে পারেন, তার জন্য ভয়ের কোনো পরিবেশ না থাকে, সবাই ভালোভাবে ইয়ে করুন। বাট যারা হত্যার মদত করেছেন, যারা হত্যার কাজে ইয়ে করেছেন, অবশ্যই তাদের, আমি মনে করি যে এটা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটা দেখবেন। সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর পুনরায় কি সাংবাদিকতায় ফিরবেন? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। অনেকে আমাকে বলছেন যে আপনি পলিটিক্সে আসেন। আমার ইচ্ছা হয় না। আমি লেখালেখিতে ফিরতে চাই। জার্নালিজম আমার খুব, আমি ৩০ বছর ধরে জার্নালিজমই করছি। সামনে এটাই করতে চাই। আর আমার লিখতে খুব, লেখালেখি করতে খুব ভালো লাগে, ঘুরতে আর লিখতে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আমি ঘুরছি, সামনে আরও ঘুরতে চাই। একদম পুরো বাংলাদেশকে আমি একদম, এমন কোনো জায়গা নাই যে আমি বাদ রাখতে চাই না। সব জায়গায় যেতে চাই, ঘুরতে চাই, লেখালেখি করতে চাই। আমার মনে হয়েছে যে একটা পবিত্র দায়িত্ব আমি পেয়েছিলাম। সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে পালন করার। এখন আপনারা জানেন আমি ভালো করলাম কি খারাপ করলাম মানুষ বলবে। তারপরে যখন আমার দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমি মনে করি এটা আগামী বছরের প্রথম দিকেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, তখন আমি আমার জায়গায় ফিরে যাব। শফিকুল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং আপনার ব্যস্ততার কারণে আমরা নিশ্চয়ই আরো অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন নিশ্চয়ই অনেক অজানা কথাগুলো, যে কথাগুলো আপনারা জানতে চাচ্ছিলেন, সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই পেয়েছেন। আবারও দেখা হবে স্বদেশ প্রতিদিনের সাথে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।